শুভ সকাল শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি চন্ডিকা রানী দাস, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় 6। পাঠের নাম হচ্ছে জলবায়ু ও দুর্যোগ। তো শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের পাঠে মনোনিবেশ করি। শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে: জলবায়ু কি, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে কি কি ঘটে, বন্যার ফলে নদী ভাঙ্গনে কি কি ক্ষতি হয়, দুর্যোগে খরা হওয়ার ফলাফলগুলো কি কি, প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প মোকাবেলায় আমরা কি কি প্রস্তুতি নিতে পারি, তা আজকে আমরা পাঠ শেষে জানতে এবং লিখতে পারব। শিক্ষার্থীরা, প্রথমে এসো জলবায়ু। কোন স্থানে স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। তাহলে জলবায়ু জানার আগে আমরা জানবো আবহাওয়া কাকে বলে। কোন স্থানে স্বল্প সময়ে গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। আর কোন স্থানে আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই হচ্ছে জলবায়ু। অর্থাৎ দেখো, এই যে আমাদের শীতকালে শীত পড়ছে না এখনো ভালো করে, গরমের সময় প্রচুর গরম পড়ছে, বর্ষাকালে বৃষ্টি হচ্ছে না, গরমের সময় অনেক সময় ভালো করে গরমও পড়ে না। তো এই যে আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে, এটাই হচ্ছে কি জলবায়ু। অর্থাৎ আমাদের জলবায়ু দিন দিন পরিবর্তন হচ্ছে। জলবায়ু হলো কোন স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। তাহলে জলবায়ু হলো কি? কোন স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। অর্থাৎ সাধারণত 30 থেকে 40 বছরের বেশি সময়ের আবহাওয়াকে গড় জলবায়ু বলা হয়। তাহলে গড় জলবায়ু বলতে বোঝায় কি 30 থেকে 40 বছরের বেশি সময়ে আবহাওয়ার গড়কে। প্রাকৃতিক অবস্থান ও জলবায়ুর কারণে দেশে বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়ের মতো নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে। অর্থাৎ আমাদের দেশে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, সেজন্য বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে। মানব সৃষ্ট দূষণ, মানে মানুষ দ্বারা যে এই দূষণগুলো সৃষ্টি হয়, শিল্প, কলকারখানা ও যানবাহনের কালো ধোঁয়ার ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রথম মানব সৃষ্ট কারণ কি? শিল্প, কারখানা ও যানবাহনের কালো ধোঁয়ার ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে কি হচ্ছে? বরফ গলে যাচ্ছে, অন্যদিকে জলাশয় শুকিয়ে যাচ্ছে, ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির ফলে কি হচ্ছে? যেসব দেশে বরফ রয়েছে সেসব দেশের বরফ গলে যাচ্ছে, আবার অন্যদিকে আমাদের দেশের মতো দেশে কি হচ্ছে? জলাশয়গুলো শুকিয়ে যাচ্ছে, নদী, নালা, খাল, বিলগুলো শুকিয়ে যাচ্ছে, এর ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে। তাহলে এবার আসি বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে যা যা ঘটে থাকে, মানে আমাদের যা যা পরিবর্তন হয়ে থাকে। গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে, বারবার ভয়াবহ বন্যা হচ্ছে, মাটির লবণাক্ততা বেড়ে কৃষি জমির ক্ষতি হচ্ছে, গাছপালা ও বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায়। তাহলে এই কারণগুলো, এই প্রভাবগুলো হচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তনের ফলে এগুলো আমাদের দেশে ঘটে থাকে। তাপমাত্রা দেখো, গরম, প্রচুর গরম পড়ছে, তারপরে ঘূর্ণিঝড় হচ্ছে, হঠাৎ হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, উত্তরাঞ্চল গুলোতে অনেক বন্যা হচ্ছে, বন্যার ফলে কৃষি জমি ধ্বংস হয়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে, তারপরে বিভিন্ন ফসল নষ্ট হয়ে যাচ্ছে, ধান, বিভিন্ন প্রকার সবজি। এর ফলে কি হচ্ছে? দেখো, বাজারে শাকসবজির দামও বেড়ে যাচ্ছে। তো এই পানির স্তরও নিচে নেমে যাচ্ছে, ভূগর্ভস্থ পানির স্তরও নিচে নেমে যাচ্ছে। তাহলে এর ফলে জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনাও বেড়ে যাচ্ছে, বেশি বেশি প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে। ঠিক আছে শিক্ষার্থীরা?
তাহলে জলবায়ু পরিবর্তনের ফলে কি কি ঘটে থাকে তা আমরা এখন এই পাঠ থেকে শিখতে পারলাম। এরপর আসে 2, নদী ভাঙ্গন। বাংলাদেশে অসংখ্য নদী রয়েছে। হ্যাঁ, আমাদের অনেক নদী রয়েছে। আমাদের দেশ হচ্ছে নদীমাতৃক দেশ, তাই এদেশের অনেক জায়গাতেই নদী ভাঙ্গনের প্রবণতা দেখা যায়। নদীর পার ভেঙে যাওয়ার ফলে আমাদের মূল্যবান কৃষি জমি, বাড়িঘর বিলীন হয়ে যায়। ঘর বাড়ি, কৃষি জমি, এমনকি পুরো গ্রাম, সড়ক, রেলপথ নদীতে বিলীন হয়ে যায়। ফলে আমাদের সামাজিক এবং অর্থনৈতিক জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে নদী ভাঙ্গনের ফলে কি কি হচ্ছে দেখো। নদী ভাঙ্গনের ফলে মূল্যবান কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে। অনেক মানুষের ঘর বাড়ি বিলীন হয়ে যাচ্ছে, তারা সহায় সম্বলহীন হয়ে পড়ছে, ঘর বাড়িহীন হয়ে পড়ছে। তারপরে এই নদী ভাঙ্গনের ফলে অনেক সময় পুরো গ্রাম, হ্যাঁ, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন অফিস আদালত, রেলপথ ইত্যাদিও কি হচ্ছে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমাদের সামাজিক অর্থনৈতিক জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ সামাজিক ভাবে এবং অর্থনৈতিক ভাবে জনগণ খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, যাদের অনেক টাকা পয়সা থাকে তারা নিঃস্ব হয়ে যাচ্ছে, দরিদ্র হয়ে যাচ্ছে, দারিদ্রতার সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে দেখো যে নদী ভাঙ্গন এলাকা কিভাবে নদী ভাঙছে তোমরা এই চিত্রে ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ। ব্রিজ ভেঙে যাচ্ছে, ব্রিজ কালভার্ট ভেঙে নদীতে মিশে যাচ্ছে। তাহলে বন্যা নদী ভাঙ্গনের ফলে অন্যতম একটি প্রাকৃতিক কারণ আছে। তাহলে অন্যতম একটি প্রাকৃতিক কারণ কি? বন্যা নদী ভাঙ্গনের একটি অন্যতম প্রাকৃতিক কারণ। নদী ভাঙ্গনের অন্যতম কারণ হচ্ছে বন্যা। বন্যার অতিরিক্ত পানি, স্রোত ও ঢেউ নদীর পাড়ে আঘাত হানে। ফলে বন্যার সময় নদী ভাঙ্গন শুরু হলে তা মারাত্মক রূপ ধারণ করে। বন্যার ফলে কি হয়, অতিরিক্ত পানির স্রোত হয় এবং ঢেউয়ের নদীর ঢেউ কি করে নদীর পাড়ে আছড়ে পড়ে, আঘাত হানে। এর ফলে কি হয়, নদী ভাঙ্গন শুরু হয়ে যায়। নিচে মানব সৃষ্ট কারণগুলো নদী পার ভাঙ্গনের জন্য দেয়। প্রাকৃতিক কারণের পাশাপাশি মানুষের দ্বারা সৃষ্ট কারণও কি নদী পার ভাঙ্গনের জন্য দায়ী। নদী থেকে বালি উত্তোলন, নদীর তীরবর্তী গাছপালা কেটে ফেলা। তাহলে মানুষ কি করছে, নদী থেকে বালি উত্তোলন করছে, তারপর নদীর তীরবর্তী গাছপালা কেটে ফেলছে। এর ফলে কি হচ্ছে, নদী ভাঙ্গন বৃদ্ধি পাচ্ছে। তাহলে মানব সৃষ্ট এবং প্রাকৃতিক সৃষ্ট কারণই নদী ভাঙ্গনের স্বাভাবিক নদীর প্রবাহ ক্ষতিগ্রস্ত করছে। তাহলে কি হচ্ছে, মানব সৃষ্ট এবং প্রাকৃতিক কারণে অনেক সময় নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে নদীর গতিপথ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদী তার গতিপথ অনেক সময় পরিবর্তন করে ফেলে এইসব কারণে। এবার আসো খরা। আমাদের দেশে কোনো কোনো অঞ্চলে যেমন নদী ভাঙ্গনের শিকার হচ্ছে, আবার কোনো কোনো অঞ্চল খরার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। খরা হচ্ছে কি, মাটি শুকিয়ে যাওয়া। হ্যাঁ, মাটি শুকিয়ে গেলে ফেটে চৌচির হয়ে যায়, এটা হচ্ছে খরা। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং অল্প সংখ্যক নদী থাকার কারণে খরার প্রবণতা বেশি। অর্থাৎ যেসব অঞ্চলে, হ্যাঁ, উত্তর পশ্চিম অঞ্চলে দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া, হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয় না, প্রচুর গরম পড়ে এবং নদীও সংখ্যাও কম, এর কারণে কি হয়, ওইসব অঞ্চলে খরার প্রবণতাটা বেশি। খরার মানব সৃষ্ট কারণ। খরার মানুষ সৃষ্ট কারণগুলো হচ্ছে গাছ কেটে ফেলা। গাছের শিকড় মাটির মধ্যকার পানি ধরে রাখে। গাছ কেটে ফেললে কি হয়, খরা দেখা দেয়। কেন? গাছের শিকড় মাটির মধ্যকার পানি ধরে রাখে, যে গাছের শিকড়গুলো মাটির নিচে পানি ধরে রাখে। অধিক হারে ভবন নির্মাণের ফলে মাটি কংক্রিটে ঢেকে যায়। এই যে আমরা যে বিভিন্ন রকমের ভবন নির্মাণ করছি, ফ্ল্যাট নির্মাণ করছি, এর ফলে কি হচ্ছে, মাটি কংক্রিটে ঢেকে যাচ্ছে, মানে ইটের নিচে চাপা পড়ে যাচ্ছে। এই কংক্রিট পানি ধরে রাখে না। হ্যাঁ, কংক্রিট গুলো কিন্তু পানি ধরে রাখে না, এটা শোষণ করে। কলকারখানার মাধ্যমে বায়ু দূষণের ফলে তাপমাত্রা বেড়ে যায়। বিভিন্ন রকম কলকারখানার বর্জ্য মাধ্যমে কি হয়, বায়ু দূষণ হয়, যত্র ফেলে বায়ু দূষণ হয় বর্জ্যগুলো, এবং এর ফলে তাপমাত্রা বেড়ে যায় এবং কি হয়, পরিবেশ শুষ্ক হয়ে যায়। তাহলে দেখো, এই যে খরা, হ্যাঁ, গাছ মরে যাচ্ছে, দেখো পশুটা কি অবস্থা, হ্যাঁ, সে খরা পীড়িত অঞ্চলে
আছে, ওখানে পানি নেই, শুষ্ক। হ্যাঁ, তো এর ফলে দেখো কি হচ্ছে, এই যে খরার মাধ্যমে খরার মাধ্যমে গাছগুলো কি হচ্ছে, মরে যাচ্ছে খরার কারণে। তাহলে খরার ফলাফলগুলো কি কি? পুকুর, নদী, খাল ও বিল শুকিয়ে যায়। খরার কারণে কি হয়? পুকুর, নদী, খাল ও বিল শুকিয়ে যায় খরার কারণে। ফলাফল, মাঠে ফসল ফলাতে কষ্ট হয়, গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয়, খাবার পানির অভাব দেখা দেয়। খরা হচ্ছে মানে ওইসব এলাকায়, যেসব এলাকায় খরা হয় ওখানে পানির স্বল্পতা দেখা দেয়, পানির পরিমাণ কম থাকে। হ্যাঁ, সেজন্য এই দেখো খরার ফলাফলগুলো হচ্ছে এগুলো, পুকুর, নদী ও খাল বিল শুকিয়ে যায়, মাঠে ফসল ফলাতে কষ্ট হয়, কারণ যেহেতু পানি থাকে না। হ্যাঁ, মাঠে ফসল ফলানো যায় না। হ্যাঁ, পানি ছাড়া ফসল ফলে না। গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয়, পানি না থাকলে কি হবে না, ফসল উৎপাদন হবে না, সেজন্য গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয়, খাবার পানির অভাব দেখা দেয়। তাহলে এই হচ্ছে খরা। খরা সম্পর্কে আজকে আমরা জানতে পারলাম। এবার আসো ভূমিকম্প। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ভূমিকম্পের নিশ্চিত ঝুঁকি রয়েছে। আমাদের ভৌগোলিকগত অবস্থানের কারণে আমাদের দেশে ভূমিকম্প প্রবণ দেশ, এবং এখানে ভূমিকম্পের ঝুঁকিটা বেশি। পাশের মানচিত্রে এলাকা 3 এর উত্তর পূর্ব অঞ্চল অধিক ভূমিপ্রবণ অঞ্চল। দেখো, ও ভূমিকম্প প্রবণ এলাকা হচ্ছে 3 এর হচ্ছে সবুজ রং। তাহলে এটা হচ্ছে, এই এলাকাটা সবুজ রং বেষ্টিত এলাকাটা হচ্ছে অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল। এবং ভূমিকম্প প্রবণ এলাকা 1, দেখো এটা হচ্ছে কমলা কালারের, এই পুরাটা হচ্ছে ভূমিকম্প প্রবণ এলাকা 1। এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম অঞ্চল, তুলনামূলক কম ভূমিকম্প প্রবণ অঞ্চল, অর্থাৎ এই এলাকাটা হচ্ছে কম ভূমিকম্প প্রবণ অঞ্চল। তাহলে মৃদু ভূমিকম্প মোকাবেলায় ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারি সতর্কতা অবলম্বন করলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। দেখো, এটা হচ্ছে মৃদু ভূমিকম্প প্রবণ অঞ্চল এলাকা হচ্ছে 2, হলুদ, এখানে তুলনামূলক কি মৃদু ভূমিকম্প প্রবণ এলাকা। ঠিক আছে, তাহলে এখানে কি করতে হবে? ভবন নির্মাণ করার ক্ষেত্রে সরকারি সতর্কতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, ভবন নির্মাণের কিছু নিয়ম কারণ আছে, সেগুলো মেনে চলতে হবে। তাহলে বড় ধরনের ভূমিকম্প হলে এর দ্বিতীয় ঝুঁকি হিসেবে সুনামি ও বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। যদি বড় আকারের ভূমিকম্প হয় তাহলে আমাদের দেশে সুনামি এবং বন্যা হওয়ার আশঙ্কাও থাকে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম এটা হচ্ছে কি ভূমিকম্প প্রবণ এলাকা 3, এটা হচ্ছে কি অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল, এটা হচ্ছে কম ভূমিকম্প প্রবণ অঞ্চল, আর এটা হচ্ছে মৃদু ভূমিকম্প প্রবণ অঞ্চল। এবার আসো ভূমিকম্পের পূর্বে, চলাকালীন ও পরে কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা যেতে পারে। যখন ভূমিকম্প হয় তখন আমরা কি কি প্রস্তুতি গ্রহণ করতে পারি। ভূমিকম্প শুরু হলে কি করব? সম্পূর্ণ শান্ত থাকতে হবে, আতঙ্কিত হয়ে ছুটাছুটি করা যাবে না, তো দৌড়াদৌড়ি করা যাবে না, ভয় পাওয়া যাবে না। বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে। যদি বিছানায় শোয়া অবস্থায় থাকো তাহলে কি করতে হবে? মাথায় বালিশ দিয়ে ঢেকে রাখতে হবে। কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে। অর্থাৎ আমাদের বাসায় সবারই ডাইনিং টেবিল আছে, বড় কাঠের টেবিল, সেখানে আশ্রয় নিতে পারো। বারান্দা, আলমারি, জানালা বা ঝুলানো ছবি থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, অর্থাৎ কি বারান্দায় যাওয়া যাবে না, যেখানে আলমারি আছে, জানালা আছে, ছবি আছে, এগুলো কাছ থেকে দূরে থাকতে হবে, না হলে মাথায় বা বিভিন্ন ভাবে আঘাতপ্রাপ্ত হতে পারো। পাকা দালান থাকলে বিমের পাশে দাঁড়াতে হবে। আমরা বেশিরভাগই এখন পাকা দালানে থাকি, ফ্ল্যাটে থাকি, তো ওখানে বিম থাকে, বিমের নিচে বা পাশে দাঁড়াতে হবে। প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা বাড়িতেই রাখতে হবে। হ্যাঁ, বাড়িতেই প্রাথমিক চিকিৎসার জন্য বক্স, ফার্স্ট এইড বক্স রাখতে হবে, যাতে কোনো আঘাত পেলে তখনই তৎক্ষণাৎ চিকিৎসা করা যায়। ভূমিকম্প থেমে যাওয়ার পর সারিবদ্ধভাবে নেমে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে। ভূমিকম্প থেমে গেলে কখনো দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করা যাবে না, শৃঙ্খলাভাবে নেমে সারিবদ্ধভাবে নেমে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে। তাহলে আমরা এই যে ভূমিকম্প পূর্বে চলাকালীন সময় আমরা কি কি প্রস্তুতি গ্রহণ করব তা এই পাঠ থেকে জানতে পারলাম। দেখো,
এই যে মাইকিং এর মাধ্যমে, এলাকা এলাকা মাইকিং এর মাধ্যমে, হ্যাঁ, ভূমিকম্প চলাকালীন কি ধরনের প্রস্তুতি নিতে হবে তা জানিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা, আজকে পাঠ আমরা এখানে শেষ করছি। তোমাদের জন্য একটু বাড়ি কাজ আছে, তোমরা বাসায় কাজটা করবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে কি কি ঘটতে পারে তাহা 6টি বাক্যে লিখো। তাহলে তোমরা জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের কি কি ঘটতে পারে 6টি বাক্যে লিখবে। ঠিক আছে শিক্ষার্থীরা? শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমরা তোমাদের পাঠটা সুন্দরভাবে সম্পন্ন করবে, ভালো করে লেখাপড়া করবে। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাই।